অ্যাডভোকেট সালাম ভাই আর উপস্থিত আছেন সুব্রত দাদা, আমি তাকে দাদা বলেই ডাকি, এবং অন্যান্য যারা আজকে উপস্থিত আছেন সবাইকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। সবাই নাম না নিয়ে সংক্ষিপ্ত বলার জন্য নির্দেশনা। তো সেক্ষেত্রে আমি আসলে মানুষ যখন নিঃশ্বাস ছেড়ে দেয় তখন সেই মানুষ আর মানুষ থাকে না, সেটা একটা অন্য জগতের মানুষ হয়ে যায়, অথবা যার মুখ থেকে কথা বের হয়ে যায় ওই কথাগুলো আর ফেরত আসে না। আজকে আপনারা সবাই এখানে কথা বলেছি এবং শেখ হাসিনার ব্যাপারে, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে নীরবে নিবৃত্তে, সেনাবাহিনীর পাহারায় সেই 5ই আগস্ট পালিয়েছে। ওনার নিঃশ্বাস, বাংলাদেশের নিঃশ্বাস ওখানেই শেষ হয়ে গেছে। উনি এখন একটা মৃত লাশ। যদি ইন্টারপোলে আমাদের এখানে আন্তর্জাতিক যে আদালত, সে আদালত ওনার বিরুদ্ধে যদি ইন্টারপোলে যে অ্যারেস্ট করার জন্য যে আবেদন করছে, সেই আবেদনে ওনাকে নিয়ে এখানে একমাত্র উপায় হচ্ছে তাকে আইনের কাছে সোপর্দ করা, এবং আইন তাকে যথাযথভাবে বিচার করে এবং প্রয়োগ করবে। প্রিয় বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা, আমি অল্প কথাই শেষ করব। যারা আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি ব্যক্তিগতভাবে এখনো দুই একজন স্যার বেঁচে আছে, দেখলে হয়তো তাকে সালাম করি। এখানে আমাদের পাশের ভর্তি পিরিজপুরের অধ্যক্ষ আলমগীর হোসেন আছেন, উনি একজন অধ্যাপক। পিরিজপুরে ওনার কলেজে উনি অধ্যাপনা বা শিক্ষকতা করেছেন। কিন্তু আজকে ইউনূস স্যার, আমরা তার সমালোচনা করতেই পারি, কারণ আমি এখন রাজনীতি করি, সমালোচনা অবশ্যই করব। আপনার এমন কি প্রয়োজন হয়েছিল যে বর্তমানে একটি সাংস্কৃতিক যে সংস্কৃতি মন্ত্রণালয়ের এমন কি প্রায়োরিটি ছিল যে যে বিতর্কিত এবং যিনি বিভিন্নভাবে সম্প্রীতি দেখান, এবং একটা যদি পোস্ট দিতেন ফেসবুকে, তার বিপক্ষে 3টা ফেসবুকে তার স্ট্যাটাস আসতো, তাকে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমবেদনা জানিয়ে। তাহলে আমাদের যেখানে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, দ্রব্যমূল্য, সবাই আলোচনা করে দ্রব্যমূল্য, আমি একটু ধন্যবাদ জানাবো বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর ইস আহমেদকে, কারণ এই অর্থনীতির দিক থেকে কিছুটা উনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাবো। এটা আশা করি এটা একটা সফলতা। কিন্তু অন্যদিকে সফলতা যদি দেখতে যাই, সেই সফলতায় এই ফারুকের যে আজকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সবাই বলেন তো আমাদের এই সংস্কৃতি মন্ত্রণালয়ের কি প্রায়োরিটি ছিল আমাদের জীবনের, যারা বিপ্লবের পরে একটা প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের রাজনৈতিক যত আমরা যুগপৎ আন্দোলনের সাথে ছিলাম, সেই আন্দোলনের 15 বছরে এবং ছাত্র জনতা আন্দোলনে যখন ওই জনতা কেটে গেছে, এবং আমি দেখেছি যখন প্রফেসর ডক্টর ইউনূস আহমেদ যখন দুবাই থেকে আসতেছে, ওনার ওই যে ব্যাগেজ আছে, অনেকে নেওয়ার জন্য উদ্যত হচ্ছে বা নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু উনি কাউকে ব্যাগ ছাড়ে নাই, বিকজ সে একজন আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্যতা ব্যক্তি। কিন্তু আজকে ওনার চারপাশে যারা আছে সকলেই দেখা যায় তোষামদি, আমি ভাষাটা ব্যবহার করি যে চামচামির জন্য সবাই বসে আছে। ঠিক আজকে আকিজ কোম্পানির শেখ পরিবার, ওই যে লিমন ভাই বলেছে যে যারা 5ই আগস্টে শুধু আমরা ছাত্র জনতা না, আমাদের না, যারা মা বোনেরা বাসায় বসে রোজা রেখেছে তাদেরকে আজকে স্মরণ করতে হবে। আজকে কেন জাহানারা বেগমকে সেই পঙ্গু হাসপাতালে দিয়ে ওই যে জাতীয় পতাকাবাহী গাড়ির উপরে যারা আহত, তাদের গাড়ির উপরে উঠে কেন আবেদন জানাতে হবে যে আমাদের সুচিকিৎসার জন্য আপনারা কেন খেয়াল করতেছেন না? সেদিকে খেয়াল না করে ওই জাতীয় পতাকা গাড়ি উপরে তারা আহতরা, তারা আহ্বান জানাচ্ছে আমাদের ন্যায্য, এবং আমরা যারা স্কুল কলেজ মাদ্রাসায় যারা শিক্ষা যারা লেখাপড়া করি, আজকে পরিবারের একজনের উপরে ভরণ পোষণের ক্ষমতা আমরা সেটা পাচ্ছি না। আমরা এই পঙ্গু হাসপাতালে বলে বিনা চিকিৎসায় কাতরাচ্ছি, ভুল চিকিৎসায় কাতরাচ্ছি। আজকে তারা এখন ওই রাজপথে আছে। তাদের কি ছিল? তারা থেকে আপনাদেরকে যে লক্ষ লক্ষ টাকা চাচ্ছে, তারা চাচ্ছে একটা সুচিকিৎসা।
সেখানে জাহানারা বেগম পালিয়ে আসছেন, ওই তার গাড়ি, সরকারি গাড়ি রেখে অন্য গাড়িতে আসছেন। প্রিয় বন্ধুরা, আমার কথা একদম ক্লিয়ার। আজকে যদি ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি এত সংস্কারের জন্য আপনাকে এখানে আনা হয় নাই, কারণ আপনি একজন বিপ্লবী সরকারের সাকসেসফুলের অন্তর্বর্তীকালীন সরকার। আপনার হিসাব করে এখানে নিতে হবে যে কোন কাজটা আগে করতে হবে। অতএব এদিকে খেয়াল রেখে আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনের পথে হাঁটেন। নির্বাচনের জন্য যে পদক্ষেপগুলো নিতে হয় সেইগুলোকে সংস্কার করেন, না হয় আপনার বিরুদ্ধে যেভাবে এখানে অন্তর্বর্তী সরকারের যে আমরা প্রতিবাদ